প্রত্যেককে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্যার চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে বিবিধ এক্সারসাইজ 5 পেজ 320 করব। এর আগের দিন আমরা 1 থেকে 15 পর্যন্ত করেছিলাম, আজকে 20 থেকে করব। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই শিখতে পারবে এবং এখান থেকে মেইনলি এক্সাম অনেকগুলো কোশ্চেন আসে। যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যেন সবাই শিখতে পারে। আলটিমেটলি শেখা নিয়ে কথা। ওকে, চলো তো আমাদের নেক্সট অঙ্কটা দেখে নিই। শুরু দাগ থেকে আজকে স্টার্ট করব। খুব ভালো করে দেখবে, খাতা পেন নিয়ে বসে পড়ো, তাহলে শিখে যাবে। দেখো তো ফার্স্ট অঙ্কটা কি বলেছে দেখে নাও। কোনো এক বছরে কোনো একজন ব্যক্তির মাসিক বেতনের গড় 340 টাকা। এক বছর মানে 12 মাস। ক্লিয়ার? প্রথম 8 মাসের বেতনের গড় 316 টাকা এবং শেষ 5 মাসের বেতনের গড় 412 টাকা। ওই ব্যক্তির অষ্টম মাসের বেতন কত? এই টোটাল একটা মাস, এক মাস করে 12 মাসের বেতন আমার দেওয়া আছে কত? 340। তাহলে 12 × 340 মানে এক বছরের বেতন। এবার কি বলছে? প্রথম 8 মাস। এইখান থেকে প্রথম 8 মাস, এই 8 মাসের বেতনের গড় কত? 16 টাকা, 316। তাহলে 8 × 316, তো 8 মাসের মোট বেতন। আর শেষ 5 মাসের, তাহলে এখানে আমরা তো 12 মাস এক বছর জানি, তাহলে 5 মাস, তাহলে 5 × কত? এটা 412। তাহলে 12 মাসের 12 × 340, 8 মাসের 8 × 316 আর 5 মাসের 5 × 412। তাহলে এখানে 8 মাস পেয়েছি, এখানে 5 মাস পেয়েছি, 13 মাস। তাহলে মাঝখানে এই একটা মাস কিন্তু কমন হয়ে গেছে, এটা হচ্ছে অষ্টম মাস। তাহলে এই দুটো যোগ করে যা পাবো সেটা 13 মাসের পাবো, আর এখান থেকে 12 মাস বিয়োগ করে দিলে অষ্টম মাসেরটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে চলো করা যাক। 8 মাসে 316 টাকা করে, তাহলে 8 মাসের মোট বেতন কত? 6 × 8 = 48, 8 হাতে 4, 8 × 8 আছে 12, 2 হাতে 1, 3 × 8 = 24, 2528 টাকা। আর 5 মাসের 412 টাকা করে। চলো দেখা যাক। 5 × 2 = 10, 5 × 12 = 48, 60, 4 × 5 = 20। যোগ করে দাও, কত হচ্ছে? 8, 8, 5 আর 2 × 2 = 4। ক্লিয়ার? তাহলে আমরা 13 মাসের বেতন কত পেলাম? এই 8 মাস আর এই 5 মাস, তার মধ্যে কমন একটা মাস যেটা হচ্ছে লাস্ট মাস, এদিকে লাস্ট মাস অষ্টম মাস, আর এদিক থেকে 8 থেকে শুরু করলে 5টা মাস হয়। আর তাহলে 12 মাসের টোটাল বেতন এখানে কত হচ্ছে? গুণ করে দাও। এটা গুণ করলে 4080 হয়, বিয়োগ করে দাও 4080, তাহলে 8 0 5 508 টাকা। তো আমাদের অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার। ওকে, আমাদের ডি হচ্ছে সঠিক অ্যানসার হয়ে গেল। 17 দাগের অঙ্কটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায় এসে থাকে। স্টার চিহ্ন দিয়ে নাও, খুব একটা কঠিন নয়, একটু ভাবলেই ইজিলি করে দিতে পারবে। 1885 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি একখানা সাপ্তাহিক সংবাদপত্রের চতুর্থ সংখ্যা বের হয়। 40তম সংখ্যা কোন তারিখে বের হবে? তাহলে আমরা চতুর্থ সংখ্যা বের হচ্ছে আমাদের কত? 7th জানুয়ারি। আমাদের বের করতে হবে কত? 40তম সংখ্যা। তার মানে কটা বের করতে হবে? 36টা সপ্তাহের সংখ্যা এখন বের করতে হবে। এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। ঠিক আছে, তাহলে 36, 4টে সপ্তাহ বেরিয়ে গেছে, মানে 4টে সংখ্যা বেরিয়ে গেছে। আমাকে যেতে হবে 40 পর্যন্ত, তার মানে 36টা আরো যেতে হবে। তাহলে 36 সপ্তাহ মানে কত? 36 × 7, 6 7 42 আর 2 হাতে 4, 252 দিন। ক্লিয়ার? আমাকে 252 দিন এসে যেতে হবে। 7 তারিখে বেরিয়েছে। ক্লিয়ার হলো? 7 তারিখে বেরিয়েছে কিন্তু আমাদের সংখ্যাটা 7 জানুয়ারি, আর যেতে হবে আমাকে 252 দিন এক্সট্রা। এবার 30 দিনে এক মাস, তাহলে 252 দিন মানে কত মাস আমরা ক্যালকুলেট করব? তার আগে 252 দিন। ওকে, ক্যালকুলেট করে দিলাম। তার আগে এক কাজ করে দিই, আরেকটু ইজি। 7 তারিখ, 7 জানুয়ারি থেকে একদম 36 সপ্তাহ, তাহলে মোট কত দিন হচ্ছে আমাদের? 259 দিন হচ্ছে। তাহলে মোট হচ্ছে আমাদের 259 দিন হলো। ক্লিয়ার? তাহলে 259 কে 30 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো 240। তার মানে কি আমাদের 19 দিন বাকি থাকবে, 8 মাস হয়ে গেল। ভালো করে হিসাব করো। জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাহলে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট,
সেপ্টেম্বর। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 মাস, তাই তো? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 8 মাস। 3024, 8 মাস পরে কি হচ্ছে, আগস্ট মাস পার হয়ে যাচ্ছে। ওকে, তার মানে আগস্টের 30 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। আগস্টের 30 তারিখ পর্যন্ত 8 মাসে কমপ্লিট। বাকি থাকছে কত? 19 দিন বাকি থাকছে। তার মানে কি অ্যাকচুয়ালি ভালো করে বোঝো, 19শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে একটা জিনিস ভাবতে হবে, আমাদের ফেব্রুয়ারি মাস তো 30 দিনে নয়, কত দিনে? 28 দিনে। আর সালটা লিপ ইয়ার হলে একদিন বাড়তি হয়। দেখো 1885 লিপ ইয়ার, লিপ ইয়ার না, তাহলে এখানে কমবে কত দিন? আরো 2 দিন কমে গেল, আরো 2 দিন কমে গেল। তাহলে আমাদের 8 মাসের পরে যে 19 দিন থাকলো 19শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হবে না। তার কারণ হচ্ছে আমাদের, দেখো নরমাল হিসাবে করে দিয়েছি, কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এই হিসাবে, এই হাতের হিসাবে 31 দিনের, তারপরে হচ্ছে 28 দিনে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31 দিনে, এইভাবে অত ক্যালকুলেশনে গেলাম না, সিম্পল নরমাল হিসাবে করে দিলাম, তাতে দেখো মিলে যাবে। তাহলে হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের 28 দিনে, সেই জন্য 2 দিন বেশি ধরেছে, কমে গেল। আর হয় প্রথম দিনটা বাদ দিতে হয়, না লাস্ট দিনটা বাদ দিতে হয়, সেই জন্য একটা দিন, আরো একটা দিন মাইনাস হলো। তাহলে কি হলো? 16ই সেপ্টেম্বর। এটা হচ্ছে আমাদের অ্যানসার হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 4 থেকে 40 36টা সপ্তাহ, তাহলে কদিন? 252 দিন, আরো 7 দিন, দ্যাট মিন্স কত? 259 দিন। ক্লিয়ার হলো? তাহলে আমাদের 259 কে 30 দিয়ে ভাগ করলে 8 মাস 19 দিন পাচ্ছে। তার মধ্যে 19 দিন তো হবে না, তার কারণ ফেব্রুয়ারির জন্য 2 দিন বাদ যাবে আর যে কোনো একটা দিন বাদ যাবে। তাহলে আমাদের অ্যানসার অ্যাকচুয়ালি হবে 16ই সেপ্টেম্বর। করব কি বলেছে? কোন নগরের অধিবাসীদের মধ্যে শতকরা 5 জন ইংরেজ, অবশিষ্ট ভারতীয়। যদি নগরের লোক সংখ্যা 37,820 হয়, তবে ভারতীয় সংখ্যা কত? তাহলে 100 জন আছে আমার, তাই না? 100 জনের মধ্যে 5 জন ইংরেজ, তো ইংরেজ হচ্ছে যদি 5 জন হয় 100 জনের মধ্যে, তাহলে বাকি কত? 95 জন ইন্ডিয়ান। আর মোট লোক সংখ্যা কত? 37,820। 37,820 কে ইন্ডিয়ান কত? 95। তাহলে 95/100 ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট করলে আসবে 35,929 জন। এটাই আমাদের आंसर। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার চিহ্ন দিয়ে রাখো, প্রত্যেকটা এক্সামে কম বেশি আসে এই ধরনের একটা করে অঙ্ক। বলছে একটি নির্বাচন ক্ষেত্রে 1/25 ভোট দেয়নি, দুজন প্রার্থীর মধ্যে যিনি জিতেছেন তিনি সকল ভোটারের 13/25 ভোট পেয়েছেন এবং পরাজিত প্রার্থীর চেয়ে 500 ভোট বেশি পেয়েছেন। যিনি জিতেছেন সে যে পরাজয় লাভ করেছে তার থেকে 500টা ভোট বেশি পেয়েছে। তাহলে কতজন ভোটার ভোট দিয়েছিল? ধরে নিলাম আমরা মোট ভোটার, ভালো করে বুঝে নাও, 1। ক্লিয়ার? ভোট দেয়নি কত? ভোট দেয়নি হচ্ছে 1/25, এটা দেয়নি। তাহলে দিয়েছে কত? 1 থেকে 1/25 বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে? 24/25। এটা হচ্ছে ভোট দেয়। ক্লিয়ার? 1/25 ভোট দেয়নি, ভোট দিয়েছে কত? তাহলে বাকিটা 1 থেকে 1/25, 1 টোটাল ভোটার 1, তার থেকে দিয়েছিল না হচ্ছে 1/25, তাহলে ভোট দিল কত? যেটা পড়ে থাকবে টোটালটা থেকে ওইটা বিয়োগ, 24/25 ভোট দিল। অংশ কিন্তু সবই অংশ। এবার কি বলতে? দুজন প্রার্থীর মধ্যে যিনি জিতেছেন তিনি সকল ভোটারের 13/25 পেয়েছেন। জিতেছেন তাহলে কি বিজয়ী প্রার্থী কত পেয়েছে? সকল ভোটার, সকল ভোটার কত? 1, 1 এর কত? 13/25। তাহলে 13/25 সব অংশ। ক্লিয়ার? তাহলে যিনি জিতেছেন 13/25 পেয়েছেন, দিয়ে জয়লাভ করেছে। কত ভোটে জয়লাভ করেছে? 500 ভোটে। তাহলে আমার মোট ভোট পড়েছে হচ্ছে 24/25, মানে টোটাল ভোট দিয়েছে 24/25 অংশ, আর যে জয়লাভ করেছে এত অংশ পেয়ে গেছে 13/25 অংশ। তাহলে কি বাকিটা এইটা থেকে এটা বিয়োগ করলে যে পরাজয় মানে পরাজিত হয়েছে তার অংশটা পাবো। অতএব পরাজিত প্রার্থী কত? এটা থেকে এটা বিয়োগ
24/25 মাইনাস 13/25। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে 11/25 অংশ। তাহলে তিনটে পার্ট পেয়ে গেলাম। মোট ভোটার আমার 1, ভোট দেয়নি 1 এর 25, তাহলে ভোট দিল কত 24/25। বিজয়ী প্রার্থী পেল কত 13/25, বিজয়ী প্রার্থী 13/25। তাহলে মোট ভোটার থেকে বিজয়ী প্রার্থী বাদ দিয়ে দিলে যে পরাজিত হয়েছে তার ভোটটা পাচ্ছি কত 24/25 থেকে 13/25 বিয়োগ করলাম কত হলো 11/25। তাহলে যে জয়লাভ করেছে 13/25 পেল, আর যে হেরে গেল সে 11/25 পেল। তাহলে জয়লাভ করেছে এ বেশি, এর থেকে কত বেশি, পার্থক্য কত 13/25 মাইনাস 11/25 সমান সমান 2/25 অংশ। কিন্তু অ্যাকচুয়ালি তো 2/25 অংশ না, আমাদের কত ভোটে জয়লাভ করেছে বলেছে 500 ভোটে। তো 2/25 সমান সমান আমরা কি লিখতে পারি, অতএব 2/25 সমান সমান 500। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কত 500 × 25/2। চেয়েছে কি আমাদের কোশ্চেনে কতজন ভোটার ভোট দিয়েছিল, টোটাল ভোট চাইনি। টোটাল ভোট চাইলে এখানেই শেষ হয়ে যেত, টোটাল ভোট চাইনি, টোটাল ভোট চাইলে এখানেই শেষ। কতজন ভোট দিয়েছিল, কতজন ভোট দিয়েছিল আমার, এই দেখো ভোট দেয় 24/25 ইন্টু 24/25। সিম্পলিফাই করে দাও, 25 কেটে গেল 12, 5 12 কত 60, আরো দুটো শূন্য, 6000 জন ভোট দেয়। এটা হচ্ছে ভোট দেয়। আমরা তোমার বোঝার জন্য একটু, তোমাদের বোঝার জন্য একটু লিখে দিলাম যেন বুঝতে অসুবিধা না হয়। তাহলে আমার টোটাল ভোট দেয় কত 6000। আর যদি চাইতো যে টোটাল ভোটার কত ছিল, তাহলে এখানেই শেষ হয়ে যেত আমাদের, এইটুকুতেই শেষ হতো, 6250 জন অ্যানসার হতো। ক্লিয়ার? এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, তোমরা করেছো অলরেডি। শতকরা বার্ষিক 2.5 টাকা হার সুদে কত টাকা 10 বছরের সুদে আসলে 100 টাকা হবে। I = PTR দিয়েও করতে পারি, অথবা আমরা নরমাল নিয়মে করতে পারি। ভালো করে বোঝো, যদি নরমাল নিয়মে করি তাহলে কি করব, সিম্পল মুখে মুখে হয়ে যাবে। বলছে 2.5 টাকা সুদের হার, 100 টাকার সুদ হচ্ছে 2.5 টাকা 1 বছরে। তাহলে 10 বছরে কত হবে 25 টাকা। 100 টাকার 10 বছরের সুদ হলো 25 টাকা। শুনে নাও কথাটা। তাহলে সুদ আসল কত হলো, সুদ আসল কত হলো বলো, 100 + 25, দ্যাট মিন্স 125 টাকা। ক্লিয়ার? 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 2.5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 2.5 টাকা, 10 বছরের সুদ কত 25 টাকা। তাহলে 100 টাকা 10 বছর পরে গিয়ে কত টাকা ফেরত পাবো না, 125 টাকা। তার মানে কি 125 টাকা সুদ আসল হলে সুদ 100 টাকা, বা আসল 100 টাকা, সরি 125 টাকা সুদ আসল হলে আসল হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের সুদ আসল কত হয়েছে বলো, সুদ আসল হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকাতে কত, অর্থাৎ 125 টাকাতে আসল হচ্ছে 100 টাকা, 1 টাকাতে কত 1000 টাকাতে কত। 25 দিয়ে সিম্পলিফাই করে দাও, 4, 25 দিয়ে কাটলে 5, 5 × 10 200, দ্যাট মিন্স 800 টাকা হচ্ছে আসল। এটা হয়ে গেল নরমাল নিয়ম। এবার যদি I = PTR 100 দিয়ে করো, তাহলে দেখো এখানে কি লিখবো, R = 2.5% মানে 5/2, সময় T হচ্ছে 10 বছর, সুদ আসল কত, সুদ আসল কত 1000 টাকা, মানে সুদ প্লাস আসল। তাহলে আমার কি চেয়েছে, আসল কত, P = ধরে নিচ্ছি x, তাহলে I = কত হবে, সুদ আসল মানে P + I, এটা সমান P + I, তাহলে 1000 মাইনাস x হলো। এবার জাস্ট মান পুট করে দাও, 1000 মাইনাস x সমান P এর মান কত x, T এর মান 10, R এর মান 5, নিচে 2 আর 100। সিম্পলিফাই করে দাও, 10 দিয়ে কাটলে এটা 0 কেটে গেল, আর কি যাচ্ছে 5 দোকানে 10। এবার জাস্ট কোনাকুনি গুণ, 400 মাইনাস 4x সমান x, এটা ওইদিকে চলে যায় 5x, অতএব সরি একটা শূন্য কম হয়েছে এখানে,
তাহলে 4000, তাহলে 4000 সমান সমান 5x, তাহলে x সমান সমান 4000 বাই 5 মানে হচ্ছে 800 টাকা। তাহলে আমরা কি করেছিলাম আসল 800 টাকা, এখানে কত হয়েছিল 800 টাকা। তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেটাই করবে। আমরা করব প্রায় एग्जाम এসে থাকে এবং মন দিয়ে দেখো করতে পারো। এক ব্যক্তি তার আয়ের 1/3 খাওয়া জন্য ব্যয় করে, 1/8 পোশাক পরিচ্ছদের জন্য, 1/10 সৎ কার্যে ব্যয় করে, অবশিষ্ট 318 টাকা সঞ্চয় করে তার আয় কত। এই ধরো একটা সিম্পল ছবি দিয়ে বুঝিয়ে দিলাম। এই ধরুন তার আয় 1 টাকা, ক্লিয়ার? এটা তার আয়। কি বলছে? 1/3 খাওয়া দাওয়া, এই 1/3 খাওয়া। তারপর কি বলছে? 1/8 পোশাক, ক্লিয়ার? এবং 1/10 সৎ কার্য, 1/10 সৎ কার্য। তাহলে বাকি পার্ট কত পড়ে থাকছে? এইটুকু বলছে কি অবশিষ্ট 318 টাকা সঞ্চয় করে। তাহলে আমার এই টোটাল এক অংশ থেকে চলে গেল কত? 1/3 চলে গেল, 1/8 চলে গেল, 1/10 চলে গেল, তাহলে মোট চলে গেল কত? মোট বাই লসাগু করে দাও। লসাগু করলে কত হয় বলো? 3 8 10 এর লসাগু কত? 3 8 10 এর লসাগু হচ্ছে বলো 24, 120 120 হবে, ক্লিয়ার? 120 লসাগু হচ্ছে। তাহলে 120 যদি হয় এখানে কত হচ্ছে? 40। তাহলে এখানে কত হচ্ছে? 15, আর এখানে কত হচ্ছে? 12। তাহলে পাচ্ছি কত বলো? 5 আর 2 7, 4 একে 5 আর একে 6, 67 বাই 120। তাহলে এই পার্টটুকু আমরা পেয়ে গেলাম 67 বাই 120 অংশ। তাহলে বাকি কত পড়ে থাকে বলো? অতএব বাকি 1 মাইনাস 67 বাই 120। এটা বিয়োগ করলে কত হয়? 120 থেকে 67 বিয়োগ করলে 3 6 53, 53 বাই 120, ঠিক আছে? এটা সমান কত দেয়া আছে আমাদের? এটা সমান দেয়া আছে হচ্ছে 318 টাকা। এটা সমান সমান দেয়া আছে 318 টাকা। অতএব 53 বাই 120 সমান সমান 318 টাকা। তাহলে 1 সমান সমান কত? 318 গুণ 120 বাই 53, সিম্পলিফাই করে দাও 6 720 টাকা। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? যতগুলো ব্যয় ছিল সবগুলো যোগ করে নিলাম। এটা কি গেল? মোট ব্যয়। মোট ব্যয় আমার আয় ছিল 1 থেকে বিয়োগ করে দিলাম, তাহলে বাকিটাই আমাদের কি করছে? সঞ্চয় করছে 318 টাকা। তাহলে এই 53 বাই 120 অংশ সমান 318 টাকা। 1 সমান সমান কত বের করলে বেরিয়ে আসবে? ওটা করব। খুব সোজা অঙ্ক, প্রায় জিআই এর মতো। বলছে 14 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। 14 বছর আগে, আজ থেকে 14 বছর আগে পুত্র যা ছিল তার 6 গুণ ছিল পিতা, ক্লিয়ার? পুত্র যদি 1 হয় পিতা হবে 6, পুত্র যদি 6 হয় পিতা হবে 36, এরকম ব্যাপার। যদি পুত্রের বয়স এখন মানে বর্তমানে 20 বছর, পুত্র হচ্ছে বর্তমানে কত বলেছে? পুত্র 20। তাহলে 14 বছর আগে কত ছিল? পুত্র কত ছিল 14 বছর পূর্বে? এখন পুত্র হচ্ছে 20 বছর, তাহলে 14 বছর আগে কত ছিল? 14 বছর কম হবে, তার মানে 20 মাইনাস 14 কত? 20 মাইনাস 14 সমান সমান 6 বছর। তাহলে বর্তমানে পুত্র হচ্ছে 20 বছর, আর 14 বছর পূর্বে পুত্র ছিল কত? 6 বছর। তাই কি বলছে? 14 বছর পূর্বে পুত্র যা ছিল পিতা তার 6 গুণ ছিল। তাহলে পিতা কত ছিল? কত ছিল পিতা? এইটার 6 গুণ মানে কত? 36 বছর, ক্লিয়ার? বর্তমানে পুত্র 20 বছর, তাহলে 14 বছর আগে পুত্র 14 বছর কম হবে 6 বছর। এবার কি বলেছে? 14 বছর পূর্বে পুত্র যা ছিল পিতা তার থেকে 6 গুণ বেশি ছিল, পুত্র ছিল 6, তাহলে পিতা কত হবে? 6 গুণ 6 36 বছর। তাহলে এটা হলো 14 বছর আগে পিতার বয়স। তাহলে বর্তমান মানে কি? আরো 14 বছর পরে গিয়ে বর্তমানে পিতা কত হবে? বর্তমানে পিতা কত হবে বলো? 36 প্লাস 14, দ্যাট মিন্স 50 বছর। এটাই অঙ্ক, আর কিচ্ছু ছিল না এর মধ্যে। এবার দেখো আমরা 23 জায়গায় অঙ্কটা করব। এটা হচ্ছে সংখ্যা তত্ত্বের অঙ্ক। আমরা অলরেডি সংখ্যা তত্ত্বের চ্যাপ্টার এই চন্দ্রবিকাশ স্যারের বই থেকে অলরেডি সলভ করিয়েছি, ইউটিউবে করা আছে,
তোমরা একটু ভালো করে ডিটেলসটা দেখে নিও, তাহলে এই সমস্ত অঙ্কগুলোর আর কোনো অসুবিধা থাকবে না। তবু আমরা সলভ করে দিচ্ছি, দেখে নাও। বলেছে 6 অঙ্কের বৃহত্তম, 6 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে 6টা নয়, আর যদি ক্ষুদ্রতম বলতো 1-এর পরে 5টা শূন্য, এই ব্যাপার। 5, 7, 12, 15 দ্বারা ভাগ করলে 3, 5, 10 দ্বারা অবশিষ্ট থাকবে। ভালো করে দেখেছো, 5 দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করব, 12 দ্বারা ভাগ করব, 15 দ্বারা ভাগ করব, অবশিষ্টগুলো কত থাকছে দেখো, 3। 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 7 দ্বারা ভাগ করলে 5, 12 দ্বারা ভাগ করলে 10, আর 15 দ্বারা ভাগ করলে 13। দেখেছো 5 আর 3 এর ডিফারেন্স 2, 7 আর 5 এর ডিফারেন্স 2, 12 আর 10 এর ডিফারেন্স 2, 15 আর 13 এর ডিফারেন্স 2। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2 করে একই সেম এভারেজ আছে, সেম অবশিষ্ট আছে। তাহলে এই যদি লসাগু করি, এটা লসাগু হবে দেখো 420। এবার কি করব, 6 অঙ্কের বৃহত্তম বলেছে 6টা নয়, 3টে, 2টো 5টা, একটা 6টা, 6 অঙ্কের বৃহত্তম। ভাগ করে দেবো, জাস্ট ভাগ করছি 2 দিয়ে, 0 2 দুগুণে 4, 840, 9 কত ভাগ করলে কত হচ্ছে 5, তাই তো। এখানে কত হচ্ছে 1 আর একটা 9, 4 দিয়ে 4 4 16 যাবে না, 3 বার যাবে, 3 করে 60, 3 4 12, 9 3 3, তাহলে একটা 9 নেমেছে আর একটা 9 নামবে। তাহলে এবার কতবার যাবে, 8 বার। 8 বার যদি যায় 4 32, হ্যাঁ হয়ে যাবে আশা করছি। 0 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 32, 33, কত হলো 9 3 আর এই 9। তাহলে অবশিষ্ট কত থাকছে 399, মানে এদের কমন ফ্যাক্টর হলো 420। এবার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে 420 কে ভাগ করলাম, অবশিষ্ট পেলাম 399, এখানে বোঝা আছে। বা 399 থেকে এটা থেকে বিয়োগ করে দিই, দেখো 1 2 3 4 5 6, 399 যদি বিয়োগ করে দিই কত থাকছে, 0 0 6 1 2 3, এটা থাকছে। এইটা দিয়ে যদি আমি এইটা দিয়ে ভাগ করি মিলে যাবে, এটা দিয়ে ভাগ করলে মিলে যাবে, এটা দিয়ে ভাগ করলে মিলে যাবে, মিলে যাবে, কিন্তু আমার মিললে চলবে না। এটা দিয়ে ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকতে হবে, অবশিষ্ট থাকতে হবে আমাদের কত বলেছে 3, এটা দিয়ে ভাগ করলে 5, এটা দিয়ে ভাগ করলে 10, এটা দিয়ে ভাগ করলে 13। দেখো যখন 5 দিয়ে ভাগ করব অবশিষ্ট আমার 3 থাকা যায় বলছে, তাই না। 5 দিয়ে যখন ভাগ করব অবশিষ্ট বলতে 3, 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 5, 10, অবশিষ্ট 13। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কত হচ্ছে দেখো 2 করে, সেজন্য এই 2টা জাস্ট বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেবো মানে কি, কমে গেল, তাহলে আর মিলবে না। তখন দেখবে যে 5 দিয়ে ভাগ করলে কি অলরেডি 2 কমিয়ে দিয়েছি আমরা, তখন 3 অবশিষ্ট থাকবে। 7 দিয়ে ভাগ করলে 5, এইভাবে চলতে থাকবে। তাহলে হচ্ছে 8 9 5 1 2 3। তাহলে আমাদের অপশনগুলো দেখে নাও, 23 সেকেন্ড, 9 3টে 9 5 9 8, মানে 23 এর বি ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। আমরা এগুলো সংখ্যা তত্ত্বে করেছি, খুব সোজা অঙ্ক, করতে পারবে তোমরা নিজেরাই। 1409 কে 23 দ্বারা ভাগ করবে, যেটা অবশিষ্ট থাকবে সেটা থেকে আবার 23 বিয়োগ করে দেবে, তাহলে অ্যানসার। তোমরা কমেন্টস বক্সে অ্যানসারটা জানিও। 25 এর অঙ্কটা দেখো, বল 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলে প্রথম 3টির গুণফল 385 এবং শেষ 3টির গুণফল 1001। তাহলে শেষ সংখ্যাটি কত? অপশনগুলো দেখো 5 11 7 13। এটাকে যদি আমরা সিরিজে লিখতে থাকি 25 আগেরটা, তাহলে প্রথমটা সবথেকে ছোটটা কত 5, তারপর এটা 7, তারপরে 11, তারপরে 13। দেখো চারটেই কিন্তু মৌলিক সংখ্যা দেওয়া রয়েছে। বলছে প্রথম ছোট 3টের গুণফল কিন্তু 385। তাহলে আমরা যদি প্রথম 3টা নিই, 5 গুণ 7 গুণ 11, 5 গুণ 7 গুণ 11 নিলে কত হবে 385। আবার লাস্ট 3টে যদি নিই, 7 গুণ 11 গুণ 13, কত হবে আমাদের 1001। তাহলে সবথেকে ছোট কোনটা 5, আর সবথেকে বড় কোনটা 13। তাহলে শেষ সংখ্যাটি কত? শেষ সংখ্যাটি আমার হচ্ছে 13। 13 ইজ দ্য রাইট অ্যানসার। এবার দেখো 26 এর অঙ্কটা করব। এ ও বি এর বর্তমান বয়সের যোগফল 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, এর বর্তমান বয়সের কত? খুব সোজা অঙ্ক। দুটো মানুষ আছে আমার, একজন এ একজন বি। 10 বছর পূর্বে অনুপাত কত ছিল? 4:3, মানে 4 বছর হলে 3 বছর। তাহলে ধরে নিলাম এর 4x বছর ছিল, এর 4x বছর।
তাহলে বর্তমানে কত হবে? 10 বছর পূর্বে 4x, তাহলে বর্তমানে কত? 4x প্লাস 10, এরও কত? 3x প্লাস 10, তাই না? তাহলে 4x প্লাস 10 হলো 3x প্লাস 10, ব্যাপারটা ক্লিয়ার হলো। 10 বছর আগে 4x ছিল, তার থেকে 10 বেড়ে গেল। 10 বছর আগে 3x ছিল, 10 বছর পরে মানে বর্তমানে 10 বেড়ে গেল। তাহলে এই দুজনের মোট সমষ্টি কত হবে? এইটা প্লাস এইটা প্লাস এইটার মান কত দেওয়া আছে? বর্তমানে বয়সের সমষ্টি বা বয়সের যোগফল 55 দেওয়া আছে। অতএব 4x প্লাস 10 প্লাস 3x প্লাস 10 সমান সমান কত দেওয়া আছে? 55। তাহলে দেখো 4x আর 3x কত? 7x, 10 আর 10 কত? 20, 55 থেকে 20 বিয়োগ করে দাও কত? 35। তাহলে 5 7 35, x এর মান হচ্ছে 5। চেয়েছে কি আমাদের? চেয়েছে হচ্ছে এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স তাহলে কত? 4 গুণ 5 প্লাস 10, 4 5 20, 30 বছর। তোমরা যদি ভাবো যে না x ধরে পড়বে না, ডিরেক্ট করবে, কি করবে? a to b কত দেওয়া আছে? 4 to 3। দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত? 50। মানে দুজনের যদি আমরা 10 বছর পূর্বে যেতে চাই, প্রত্যেকে 10 করে কমবে, এরও 10 কমবে, এরও 10 কমবে, তাহলে টোটাল কমবে কত? 20। কত থেকে? টোটাল দেওয়া আছে কত বছর আমাদের? টোটাল দেওয়া আছে 55। তাহলে 55 থেকে যদি 20 কমে যায় তাহলে কত হচ্ছে? 35। ক্লিয়ার? 10 বছর পূর্বে দুজনের বয়সের সমষ্টি ছিল 35। এবার কি? 4 আর 3 কত? 7, 7 মানে 35। তাহলে চেয়ে থাকে 7 মানে হচ্ছে 35, 4 আর 3 7, 7 মানে 35, মানে 5 গুণ। তাহলে এটা কত? 4 5 20, 10 বছর পূর্বে প্লাস বর্তমান 10, 30 বছর। তোমরা যেটা চাইবে সেটাতেই হবে। এবার দেখো আমরা 27 জায়গার অঙ্কটা করব। অঙ্কটা সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই। ভাগফল 702, অবশিষ্ট 24, ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, ভাজ্য কত? তাহলে এই একটা ভাগের নিয়ম। কি বলেছে? ভাগফল 702, ভাগফল অবশিষ্ট কত? 24, এটা হচ্ছে অবশিষ্ট। আর কি বলছে? বলছে ভাজক, এইটাকে বলা হয় ভাজক। এই ভাজকটা এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, মানে 702 আর এই 24, এই দুটো যদি যোগ করি তার থেকে 7 বেশি হবে। তাহলে কত হবে? 702 প্লাস 24 প্লাস 7, তাহলে কত? 726 আর 7 733, 11 আর 2 13, হ্যাঁ 733। তাহলে এবার এটা বের করার নিয়ম কি? ভাজ্য, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা যোগ, 733 গুণ 702 প্লাস 24, সিম্পল নিয়ম। এইটার সাথে এটা গুণ, তারপরে এটা যোগ। আমরা অলরেডি করেছি অঙ্কগুলো সংখ্যা তত্ত্বে, তোমরা একটু দেখে নিও, ইজি বুঝতে পারবে। তাহলে এইটার সাথে এটা গুণ করো, গুণ করে অপশন অনুসারে যেটা হবে সেটা অ্যানসার করতে হবে। আমাদের গুণ করলে হবে 514590, তাহলে এ ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, আমরা 28 জায়গার অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সকাল 6টায় ঘন্টায় 4 কিমি গতিতে এ কলকাতা থেকে শ্রীরামপুরে 24 কিলোমিটার দূরে যেখানে যাত্রা শুরু করলো, বি 1 ঘন্টা পরে শ্রীরামপুর থেকে যাত্রা শুরু করলো। এর 1 ঘন্টা আগে পৌঁছলো, বি 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেও 1 ঘন্টা আগে পৌঁছে গেল। কখন তারা মিলিত হয়েছিল? ভালো করে দেখো, ছবিও শেষ, অঙ্ক শেষ। 28 দা এই একটা ডিস্টেন্স কলকাতা থেকে শ্রীরামপুর, কত কিলোমিটার দূরত্ব? আমাদের দূরত্ব বলে দিয়েছে কলকাতা থেকে শ্রীরামপুর 24 কিমি। এই দূরত্বটা হচ্ছে 24 কিমি। ক্লিয়ার? কি বলেছে? বলেছে যে এর গতি, এ সকাল 6টার সময় কলকাতা থেকে, সকাল 6টা 4 কিলোমিটার গতিতে কলকাতা থেকে শ্রীরামপুর সকাল 6টা, আর এ শুরু করবে সকাল, এ 6টার সময় এদিক থেকে এগিয়ে যাচ্ছে, আর সকাল 7টার সময় যাচ্ছে। ক্লিয়ার? এর গতিবেগ কত বলে দিয়েছে? এর গতিবেগ বলেছে 4 কিমি। এর গতিবেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা। ক্লিয়ার?
এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা। দ্যাট মিন্স কি 6টার সময় যা শুরু করেছে 4 কিমি যদি 1 ঘন্টা যায়, 24 কিমি যেতে ঘন্টা সময় লাগবে 6 ঘন্টা। 1 ঘন্টায় যাবে 4 কিমি, 1 ঘন্টায় 4 কিমি, তাহলে 24 কিমি যেতে সময় লাগবে কত? 6 ঘন্টা সময় লাগবে। এর সময় লাগবে 6 ঘন্টা। এ আর এটা হচ্ছে বি, এর সময় লাগছে আমাদের কত? 6 ঘন্টা। ক্লিয়ার? আর এ 1 ঘন্টা পরে যাত্রা শুরু করেছে সকাল 7টার সময়, আর 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। তার মানে কি এর 6 ঘন্টা, তাহলে এ 1 ঘন্টা পরে শুরু করেছে, আরো 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। মানে কি 1 ঘন্টা ওইদিকে পরে আর 1 ঘন্টা আগে পৌঁছে, মানে 2 ঘন্টা সময় কম লাগলো। এর সময় লাগবে কত? 4 ঘন্টা। এর সময় লেগেছে 6 ঘন্টা, এর সময় লেগেছে 4 ঘন্টা। ক্লিয়ার? তাহলে এর গতিবেগ কত? 4 কিমি পার ঘন্টা। 24 কিমি যেতে সময় লেগেছে, 24 কিমি 4 কিমি পার ঘন্টা গেলে 6 কিমি পেতে যাবে। আর এই 24 কিমি 4 ঘন্টায় যদি যায় তাহলে এর গতিবেগ কত হবে? 6 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে গতিবেগ। 4 ঘন্টায় 24 মিনিট, 1 ঘন্টায় কত? 6 কিমি। এর হচ্ছে সময় লাগলো 6 ঘন্টা, এর সময় লাগলো হচ্ছে 4 ঘন্টা। ক্লিয়ার? এর সময় লাগে 6 ঘন্টা, এর সময় লাগে 4 ঘন্টা। এবার কি বলেছে, যেটা এক্সামে আসে যে কখন তারা মিলিত হয়েছে। এবার ব্যাপারটা বুঝতে হবে। এ 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে দিয়েছে, তার মানে কি 1 ঘন্টা আগে এগিয়ে গেছে। 1 ঘন্টাতে কত কিলোমিটার এগিয়ে গেছে? 1 ঘন্টায় 4 কিমি, তাহলে 1 ঘন্টাতে 4 কিমি, মানে এই রাস্তাটুকু ও চলে গেছে। ক্লিয়ার? ওই রাস্তাটুকু এ চলে গেছে। তাহলে আমাদের বাকি রাস্তা, এবার এ যখন এখানে বসে তখন 7টা বাজে, এবার এই 7টা এও 7টা, তাহলে বাকি রাস্তা আমার কত পড়ে আছে? 20 কিমি। 24 কিমির মধ্যে 4 কিমি চলে গেছে, তাহলে বাকি রাস্তা পড়ে আছে আমার কত? 20 কিমি। তাহলে এর গতিবেগ কত? এ থেকে যখন যাবে 4 কিমি, এ বি থেকে যখন এদিকে আসবে এর গতিবেগ 6 কিমি। তাহলে আপেক্ষিক গতিবেগ কত? দুটো যোগ হবে, অতএব আপেক্ষিক বেগ হবে কত? দুজনের যোগ। 4 + 6 10 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এর গতিবেগ এই দেখো 4 কিমি পার ঘন্টা, আর এর গতিবেগ এই দেখো 6 কিমি পার ঘন্টা। দেখে নাও তাহলে যখন এই দিকে অভিমুখ আর এই দিকে অভিমুখ, তাহলে কি হবে? যোগ হবে। আমার দূরত্ব কত? 20 কিমি, তাহলে 20 কিমিতে সময় কত লাগবে? 20 / 10, 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এ যখন শুরু করেছিল 7টা, এও যখন এখানে ছিল 7টা, তো সময় কখন তারা মিলিত হবে? অর্থাৎ মিলিত হবে 7টা + 2 ঘন্টা, দ্যাট মিন্স সকাল 9টা, অর্থাৎ সকাল 9টার সময়। দেখো আমাদের অপশনগুলো, বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলছে? বলছে যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে 20% ও 50% বেশি, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার শতকরা কত? এই অঙ্কগুলো অলরেডি আমরা শতকরা চ্যাপ্টারে করেছি, ডিটেইলস করে দিয়েছি, সেখান থেকে একটু ইউটিউবে সার্চ করে বুঝে নিও। আমাদের এই লিংকে দেয়া থাকবে, দেখে নিও। তাহলে চলো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা, ধরি হচ্ছে তৃতীয় সংখ্যাটা 100, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? কত বেশি? 20 বেশি। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 50 বেশি, 150। ক্লিয়ার? এবার কি বলছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার যার সাথে র আছে, দ্বিতীয় সংখ্যার সাথে র যেটা থাকবে সেইটাকে নিচে বসাবো। তাহলে কোনটা নিচে আছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, তাহলে দ্বিতীয়টা নিচে বসবে 150, আর প্রথমটা কত? 120 × 100 হলো। এবার সিম্পলিফাই করে দাও, 50 দিয়ে 2, 50 দিয়ে 3, 40, তাহলে 80% ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার দেখো 30 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে, কিন্তু এটা আমি করে দেব না, এটা তোমাদেরকে করে কমেন্টসে অ্যানসার জানাতে হবে। এই 30 এর অঙ্কটা 313 পেজ, পেজ হচ্ছে 313 পেজের কত দাগের অঙ্কটার মতো বলে দিচ্ছি আমরা, 29 দাগের অঙ্কর মতো, 313 পেজের 29 দাগের অঙ্কর মতো, একদম সেম টু সেম অঙ্ক। তোমরা নিজেরা করে কমেন্টসে অ্যানসার জানাবে, ভালো লাগলে শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, শিখতে সাহায্য করো একে অপরকে, তবে অঙ্ক শিখবে। সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করো। ওকে, চলো, বাই বাই।